প্রধান উপদেষ্টা যখন মনে করছেন যে আমাকে সমস্ত রাজনৈতিক দল আমাকে সহযোগিতা করুক, ঠিক সে সময় তিনি রাজনৈতিক কোনো সহযোগিতা না পেয়ে বরঞ্চ আর অসহযোগিতা পাচ্ছেন। আমার মনে হয় যিনি এনসিপির উপর সবচেয়ে বেশি আস্থা রেখেছিলেন, সেই এনসিপি থেকে যখন বলা হচ্ছে যে তিনজন উপদেষ্টা পদত্যাগ, তখন আসলে হতাশ হচ্ছেন। এই বিষয়টি আসলে কেন আসছে, কি জন্য আসছে, কি মনে হয় আপনার? আমার এই মুহূর্তে মনে হচ্ছে এই দাবিটা আসলে একটা আবেগী দাবি। এখন দেশে আমি মনে করি দেশের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছে এখন, বিশেষ করে এই মানবিক করিডোর নিয়ে আসলে জাতীয় সংলাপ হওয়া দরকার। যে অতি দ্রুত নির্বাচন হবে, নির্বাচন হয়ে রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকার এসে রাষ্ট্রের যত কাঠামো আছে তার পরিবর্তন করবে। সংবিধান কিন্তু আমি আপনি সংস্কার করতে পারবো না, সংবিধান সংস্কার করবে কারা? পার্লামেন্ট মেম্বাররা। যেখানে পার্লামেন্ট মেম্বার নাই, তারা সেখানে আপনারা কে সংস্কার করবে? পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে এখন এটি একটি সরগরম ইস্যু। ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি থেকে শুরু হয় আন্দোলন, আর সেই আন্দোলন গিয়ে ঠেকে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এরপর বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে 3 উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির একজন শীর্ষ নেতা। এর পরবর্তীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সবকিছু মিলিয়ে এই পদত্যাগ কি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের মধ্য দিয়েই অবসান হবে কিনা সে নিয়ে উঠছে নানা প্রশ্ন। আর এ নিয়ে কি ভাবছে গণমাধ্যম কর্মী এবং বিশ্লেষকরা, সে সবকিছুই জানবো আমাদের আজকের আলোচনায়। আমাদের স্টুডিওতে আজ আলোচনা করতে আমাদের সাথে আছে দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার রাহাত রিটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্মৃতি। শুরুতে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি শুরুতেই আপনার কাছ থেকে যেটি জানতে চাবো, এই যে ইস্যুগুলো হচ্ছে সমসাময়িক দিক থেকে পদত্যাগের যে ইস্যুটি, এবং বারবারই দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবং যদি বলি উপদেষ্টাদের থেকে বা সমন্বয়কদের থেকে একটা পদত্যাগের দাবি উঠছে। এই বিষয়টা আসলে দেশকে কতটা অস্থিতিশীল করছে, কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে পদত্যাগ ইস্যুটা আসলে হচ্ছে, আমি যেটা মনে করি আমার যে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি, জুলাই আন্দোলনের পরবর্তীতে যে সরকারটা গঠন হলো, এটা একটা জনগণের সরকার, বিপ্লবী সরকার, একটা গণ-অভ্যুত্থান বা এটা একটা গণ-অভ্যুত্থান সরকার। এই সরকারটা কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে এই সরকার। তো এই সরকারের কিন্তু উপদেষ্টাদের পদত্যাগ বা এর অন্য কারো পদত্যাগ, এটা কিন্তু এই মুহূর্তে চাওয়ার কিন্তু কোনো যুক্তি নাই আমি মনে করছি। কেন যে সামান্য কয়েকটা মাস আগেই যারা এই উপদেষ্টা পরিষদ গঠনে মুখ্য ভূমিকা পালন করলো, অর্থাৎ আমি এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তারাই এই সরকারটা গঠনে কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছেন, এবং তারা কিন্তু চেয়েছেন কারা কারা এই পরিষদে থাকবেন, এই উপদেষ্টা পরিষদে থাকবেন, এবং তারাই কিন্তু বেশিরভাগ উপদেষ্টাকে তারাই নির্বাচন করেছেন। সেক্ষেত্রে আমি মনে করি যে এখন এসে তারা কিন্তু পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে কিন্তু তারা এসে একটা রাজনৈতিক দল গঠন করলেন। যখন তারা রাজনৈতিক দল গঠন করলেন তখন তারা কিন্তু সব কিছু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করলেন, কিন্তু যখন তারা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল তখন কিন্তু তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করেননি। তখন তারা জামাত বলেন বা বিএনপি বলেন সব কিছু তাদের কাছে সমান ছিল। তারা একটা তাদের দাবি ছিল যে ফ্যাসিস্ট হটাও, এবং প্রথমে ফ্যাসিস্ট হটাও ছিল না, প্রথমে ছিল আপনার কোঠা বিরোধী আন্দোলন। আচ্ছা, এখন আমি আসি যে কোঠা বিরোধী আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন সফল করার পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হলো, সেই আন্দোলনে এসে আপনারা যখন আমরা দেখলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেল, এ সময় এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটা টাইম লাইন দিলে তারা কি করতে চাচ্ছেন, তারা একটা টাইম লাইন দিল তারা কি করতে চাচ্ছেন। তারা এবং প্রথমে গেলেন তারা আগে সংস্কারে, প্রত্যেকটা সেক্টরকে সংস্কারের জন্য তারা ধাবিত হচ্ছেন, এবং এই ধাবিত হওয়ার পরে আসলো আপনার যেটা আসলো কি যে সময় নিয়ে, যে আসলে সংস্কার করতে সময়টা কতক্ষণ লাগবে, কতদিন লাগবে, এটাও কিন্তু একটা কোন টাইম লাইন আমরা পাইনি। যে সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে সংবিধান সংস্কার করতে এত সময় লাগবে, স্বাস্থ্য খাত করতে এত সময় লাগবে, বা সংবাদপত্র করতে এত সময় লাগবে, কোনো টাইম লাইন দেওয়া হয়নি। এর টাইম লাইন না দেওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। সন্দেহটা কি হচ্ছে, যে সরকার বললো সংস্কার করে নির্বাচন, তাই সংস্কারটা করতে কত সময় লাগবে।
এখন এখান থেকে কিন্তু আপনার কথাটা এরকম হলো যে অন্ধকারে ঘরে সাপ, সারা ঘরে সাপ। এখন আপনার জাতীয়তাবাদী দল যারা বলছেন যে তারা বলছেন যে একটা আমাকে টাইম লাইন দেন, রোড ম্যাপ দেন যে নির্বাচন কবে করবেন। কিন্তু আমার মনে হয় যে সরকারের একটা উচিত ছিল, এই অন্তর্বর্তী সরকারের একটা রোড ম্যাপ আরও আগে দেওয়ার, যে আমরা এই সময় চাচ্ছি আমরা নির্বাচন করব। তাহলে কিন্তু আপনি আর কোনো কথা আসে না। আপনার এই জুলাইয়ের ঘটনার পর থেকে 6 মাস আর 4 মাস 10 মাস, এই 10 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো অগ্রগতিও দেখছি না সংস্কার নিয়ে। তা আর কতদিন লাগবে? আপনি যখন আপনার মহান মুক্তিযুদ্ধের পর যখন আমাদের সংবিধানটা আমরা হাতে পেলাম, তখন আমার ভারত থেকে যখন আমাদের বঙ্গবন্ধু যখন দেশে ফিরলেন, তখন ডক্টর কামাল একজন একটা গঠনতন্ত্র, দেশের গঠনতন্ত্র বা সংবিধান হাতে করে নিয়ে আসলেন। আসলে ওটা কে রচনা করেছেন সেটা নিয়ে কিন্তু এখন কিন্তু আমার প্রশ্ন উঠছে। তা আসলে ডক্টর কামাল সাহেব উনি রচনা করেছেন না ভারত থেকে একটা সংবিধান আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে? আচ্ছা, এখন অনেকে যদি মনে করেন যে না, ভারত থেকে একটা সংবিধান আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, সেই জন্য এটা সংস্কার প্রয়োজন। কারণ আমাদের যে মূলনীতিগুলো, যে 4টা মূলনীতি দেওয়া হয়েছে আপনার সংবিধানে, সেই 4টা মূলনীতির সাথে কিন্তু আমাদের রাষ্ট্র কাঠামো কিন্তু অনেকটা যায় না, যার কারণে এখন কিন্তু সংস্কারের প্রশ্ন উঠছে। তাছাড়া সংস্কারটা আসতো না। এবং যেহেতু তারা যে আপনার সেই সময় যে সংবিধানটা আমাদের হাতে দিয়েছে, সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেখা গেছে যে আমরা পক্ষান্তরে আমরা প্রতিবেশী একটা রাষ্ট্রের গোলাম হয়ে গেছি। ওই গঠনতন্ত্র এই প্রতিবেশী একটা রাষ্ট্রের গোলাম হয়ে গেছে। আর এখান থেকে বের হওয়ার জন্য কিন্তু আমাদের দাবি উঠেছে এখন যে আপনার সংবিধানটা সংস্কার করা। কিন্তু এখানে আবার একটা কথা আছে, সংবিধান যখন আমরা সংস্কার করবেন, সংবিধান কিন্তু আপনি সংস্কার করতে পারবো না। সংবিধান সংস্কার করবে কারা? পার্লামেন্ট মেম্বাররা। যেখানে পার্লামেন্ট মেম্বার নাই, তারা সেখানে আপনারা কে সংস্কার করবে? কারণ আপনি এর আগে দেখেছেন যখনই যে কোনো একটা সংবিধানে একটা আইন যদি আপনার সংস্কার করেছে বা একটা ধারা যদি পরিবর্তন করেছে, সে সংসদে 2/3% কিন্তু একটা মেজরিটিতে হানা ভোট হয়েছে, এই আইনটা পাস হয়েছে। সেই আইনটা পাস হওয়ার পর নিয়ম অনুযায়ী সে রাষ্ট্রপতির কাছে যান, রাষ্ট্রপতি যদি সেটাতে সম্মতি দেন, আর রাষ্ট্রপতি সম্মতি না দিলেন আমাদের সংবিধান অনুযায়ী যে 15 দিনের মধ্যে ধরে নেওয়া হয় যে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। অতএব রাষ্ট্রপতি সম্মতি দেওয়া বা না দেওয়া কিছু যায় আসে না। সেক্ষেত্রে একটা সংবিধানের যদি একটা ধারা পরিবর্তন করতে সংসদের প্রয়োজন হয়, একটা আইন করতে সংসদের প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনাকে একটা পুরো সংবিধান পরিবর্তন করতে গেলে অবশ্যই সংবিধানের পরিবর্তন, অবশ্যই সংসদের প্রয়োজন আছে। সেক্ষেত্রে কিন্তু এই সরকার কিন্তু আমার মনে হয় যে এখানে একটা আটকে গেছে। আমি যেটা মনে করি যে সরকার আসলে এখানে আটকে গেছে যে আসলে সংবিধানটা যে সংস্কার, এটা কিভাবে হবে? এই যে সংস্কারটা করে আমি এতে ভারত থেকে একেবারে হাতে তুলে দিলাম, সেটা নিয়ে আসলাম, এখন আবার একজন হাতে তুলে দিলাম, সেটা না রাষ্ট্র পরিচালনা করবে, এভাবে তো রাষ্ট্র পরিচালনা হয় না। এবং আরেকটি যে বিষয়টা, যে সংস্কারের কথা যেটি বললেন, দেখেন 5 তারিখের পর কিন্তু আসলে জনগণ, বাংলাদেশের জনগণ নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, তারা নতুন স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ পড়লেন এবং তিনিও বলেছিলেন যে সংস্কার করে নতুন একটি বাংলাদেশ জাতিকে উপহার দিবেন এবং সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন তিনি করবেন। কিন্তু সবকিছু মিলিয়ে আসলে 16 বছরের ক্ষতবিক্ষত দেওয়াল এত তাড়াতাড়ি সংস্কার করা সম্ভব কিনা, এবং এই যে দাবি দেওয়ার একটি মৌসুম চলছে, এই যে দাবি দেওয়াগুলো অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কারকে কতটুকু বাধাগ্রস্ত করছে বলে আপনার মনে হয়? না, আমার মনে হয় যে সংস্কারে বাধাগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি না। কেন মনে করি না? যে সংস্কারে যারা আপনার দায়িত্বে আছেন, আপনার গণমাধ্যম সংস্কারের দায়িত্বে যারা আছেন, তারা কিন্তু একটা রিপোর্ট দিয়েছেন। আবার নারী কমিশনের যে সংস্কার, তারাও কিন্তু রিপোর্ট দিয়েছেন। আমার জানা মতে অনেক সংস্কার কমিটি কিন্তু তাদের আপনার রিপোর্ট দিয়ে দিয়েছেন, সংস্কারে তার প্রতিবেদন দিয়ে দিয়েছেন। তো এখন কথা হচ্ছে কি, আসলে সংস্কার যারা করছেন তাদের সক্ষমতাকে দেখতে হবে। আমার মনে হয় যারা এখনো সংস্কার করতে পারছেন না, তার সক্ষমতার সমস্যা আছে। কারণ সক্ষমতা হলে আপনার সর্বোচ্চ 1 বছর, আপনি যদি একটা সংস্কারের জন্য 1 বছর টাইম লাইন দিয়ে দেন যে 1 বছরের মধ্যে আপনাকে এটা নিয়ে আসতে হবে। আপনি দেখেন আমার 9 মাসের মুক্তিযুদ্ধ করার পরে পুরো একটা যুদ্ধকালীন সময়ে আমরা একটা সংবিধান পেয়ে গেলাম। তাহলে এখন যুদ্ধ নেই, বিগ্রহ নেই, কোনো কিছু নাই, তাহলে আমরা একটা সংস্কারের একটা কমিটি কেন পাবো না?
এতদিন আমার মনে হয় এতদিনের সংস্কারের সবকিছু একটা সরকার হাতে দেওয়া উচিত, এবং সরকার কিন্তু সংস্কার যে দেশ সংস্কার করে যদি সংবিধান সংস্কার করে যেটা হাতে দেয় সেই অনুযায়ী কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। রাষ্ট্র পরিচালনা করতে হলে আবার কিন্তু আপনার জাতীয় সংসদ নির্বাচনের পরে সেই সংবিধান কিন্তু আবার অনুমোদন নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি আবার এই সংবিধান দিয়ে আপনি কিন্তু রাষ্ট্র চালাতে পারবেন না। এবং যেটি আসলে আন্দোলনের কথা যেটা বললেন, আসলে আন্দোলন সংগ্রাম হচ্ছে কি যত দীর্ঘায়িত হবে, এই সরকার যত দীর্ঘায়িত হবে তত রাজপথে আন্দোলন হবে। কারণ কেন হবে, আপনি দেখেন এখানে নার্সিং এর আন্দোলন, এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন, 7 কলেজের আন্দোলন, এবং এক এক আন্দোলন। আসলে এই সরকার তো রাজনৈতিক সরকার না, এই সরকার কিন্তু আসলে আন্দোলনগুলো মেনে নিলেও কিন্তু কার্যকর হবে বলে আমি মনে করি না। কেন মনে হবে না, এই সরকার যখন এখানে আপনার একটা আন্দোলন আশ্বাস দিবে, পরবর্তী সরকার সে নাও মানতে পারে। 6 মাস বা 1 বছরের ব্যবধানে তখন বলতে পারবেন না এটা ইম্পসিবল ছিল, সেই সরকার রাজনৈতিক সরকার নয়, এটা রাষ্ট্রের কথা ভাবেনি, না ভেবে এটা চিন্তা করে এটা করে গেছে, এটা করা সম্ভব নয়। এই জন্য যারা আন্দোলন করছে আমি তাদের কাছে বিনীতভাবে বলতে চাচ্ছি যে আসলে আপনাদের যত আন্দোলন, যত আপনার দাবি দেওয়া সবকিছু রাজনৈতিক সরকারের কাছে উচিত, এবং তাদের একটা দাবি হওয়া উচিত যে অতি দ্রুত নির্বাচন হবে, নির্বাচন হয়ে রাজনৈতিক সরকার আসবে, সেই রাজনৈতিক সরকার এসে রাষ্ট্রের যত কাঠামো আছে তার পরিবর্তন করবে। আরেকটি বিষয় যেটি এই যে রিসেন্ট যে ইস্যুর কথাটা আমি বলবো, পাল্টাপাল্টি পদত্যাগের দাবি আসছে, এই বিষয়টি আসলে কেন আসছে, কি জন্য আসছে, কি মনে হয় আপনার? আমার এই মুহূর্তে মনে হচ্ছে এই দাবিটা আসলে একটা আবেগী দাবি, এই দাবিগুলো হচ্ছে আবেগী দাবি, অভিমানের দাবি। আর এখন আপনারা জানেন যে উপদেষ্টা পরিষদের একটা সভায় মাননীয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করার কথা বলেছিলেন। আমার মনে হয় এটাও তার আবেগের কথা, কারণ এত বড় রক্তক্ষয়ী একটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে উৎখাত করার পর যিনি রাষ্ট্রকে গড়ার জন্য দায়িত্ব নিলেন, তিনি আসলে এত তাড়াতাড়ি পদত্যাগ করে যেতে পারেন না। এটা আবেগের, এটা তার আমি মনে করি এটা তার আবেগের কথা। কারণ উনি মনে করছেন যে আপনার এনসিপির নেতারা 3 উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন, আবার বিএনপির নেতারা আবার 2 উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন, আবার সবচেয়ে সামনে এসেছে যে বিষয়টা সেটা হচ্ছে মানবিক করিডোর। এই মানবিক করিডোর নিয়ে সম্ভবত একটা বড় কোনো একটা চাপও থাকতে পারে, যে সব দিকে যে আসলে প্রধান উপদেষ্টা যখন মনে করছেন যে আমাকে সমস্ত রাজনৈতিক দল আমাকে সহযোগিতা করুক, ঠিক সেই সময় তিনি রাজনৈতিক কোনো সহযোগিতা না পেয়ে বরঞ্চ আর অসহযোগিতা পাচ্ছেন, তাকে কেউ সহযোগিতা করছে না। এখন দেশে আমি মনে করি দেশের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছে এখন, বিশেষ করে আপনার করিডোর, মানবিক করিডোর। এই মানবিক করিডোর নিয়ে আসলে জাতীয় সংলাপ হওয়া দরকার। আপনি জানেন যে আমাদের সেনা প্রধান একটা সে অনুষ্ঠানে বলেছেন যে তিনিও কিন্তু এই মানবিক করিডোরে কিন্তু বিরোধিতা করেছেন, তার পক্ষে নন। আবার তিনি বলেছিলেন নির্বাচিত সরকার, সে আসলে আমার মনে হচ্ছে যেটা মনে হচ্ছে যে আসলে মাননীয় প্রধান উপদেষ্টা এসব ক্ষেত্র থেকেই, যেখানে এনসিপিও আমার মনে হয় যিনি এনসিপির উপর সবচেয়ে বেশি আস্থা রেখেছিলেন, এনসিপিতে, সেই এনসিপি থেকে যখন বলা হচ্ছে যে তিনজন উপদেষ্টা পদত্যাগ, তখন আসলে হতাশ হচ্ছেন। আবার বিএনপি তো করবেই, বিএনপি এখন সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দল এবং নির্বাচনমুখী দল। গত 17 বছর নির্বাচনকে কেন্দ্র কিন্তু বিএনপি আন্দোলন করেছে, বিএনপি আন্দোলন চাইতে পারে, একটাই দাবি ছিল, সেটা হচ্ছে সুষ্ঠু সুন্দর নির্বাচন। বিএনপির একটাই দাবি ছিল গত 17 বছর। আর এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন একটা নিরপেক্ষ সরকার নির্বাচিত হয়েছেন, সেক্ষেত্রে বিএনপি চাইতে পারে যে নিরপেক্ষ এই সরকারের সময় সুষ্ঠু একটা নির্বাচন যেতে হবে, সেই জন্য বিএনপি নির্বাচন চাচ্ছেন। এখন যে বর্তমান পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এবং কালকে যেটা আমরা গণমাধ্যমে দেখলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করতে পারেন, তো তিনি যদি আসলে পদত্যাগ করেন তাহলে দেশের অবস্থা কি হতে পারে, কি মনে হয়? হ্যাঁ, এটা আসলে তিনি যদি পদত্যাগ করেন, দেশে একটা আবার নতুন করে একটা সংকট সৃষ্টি হবে। যদিও এই মুহূর্তে আমাদের রাষ্ট্র কাঠামো যেভাবে চলছেন, আসলে এটা কিন্তু আসলে সংবিধানে এই ধরনের কোনো কাঠামো নেই। যেহেতু এটা বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, সেই সরকার হিসেবে এই চলছে। এখন যদি প্রধান উপদেষ্টা যদি আপনার ক্ষমতা হস্তান্তর করে, তাহলে এটা অবশ্যই একটা শূন্যতার সৃষ্টি হবে।
এবং আমার মনে হয় যে এ পর্যায়ে যে যে আপনার উপদেষ্টা পরিষদ আছে, এখান থেকে কোনো জ্যেষ্ঠ কোনো সদস্য এই দায়িত্ব নিতে পারেন। আর এর বাইরে, কারণ আমি কেন বলছি জ্যেষ্ঠ কোনো সদস্য নিতে পারেন, কারণ হচ্ছে যারা এই পর্যায়ে প্রথম পর্যায়ে, এবং আমি জ্যেষ্ঠ বলতে এই বোঝাচ্ছি যে উপদেষ্টা পরিষদটা বৃদ্ধি করা হয়েছে, প্রথম পর্যায়ে যে কজন ছিলেন তাদের মধ্যে থেকে কেউ দায়িত্ব নিতে পারেন। কারণ এর বাইরে থেকে যখন কেউ দায়িত্ব নিতে যাবেন তখন আর প্রশ্নবিদ্ধ হবেন। কারণ প্রথমে যে ৬-৭ জন যে দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল, তারাই কিন্তু চয়েস করে দিয়েছিলেন, তারা তাদের পছন্দের ছিল। তা আমি যেটা মনে করি, এখন যদি প্রধান উপদেষ্টা শুধু পদত্যাগ নয়, শারীরিক অক্ষমতা বা যে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টলি কিছু যদি পদত্যাগ করেন, তাহলে এখানে জ্যেষ্ঠ কোনো উপদেষ্টা এই দায়িত্ব নিতে পারেন। তবে আমার বিশ্বাস যে রাগ, অনুরাগ, আবেগের বাইরে থেকে কোনো প্রধান উপদেষ্টা কথা বলবেন না, কারণ উনি তো শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের একজন সম্পদ, এবং বাংলাদেশকে একটা বিভিন্ন সুন্দর একটা কাঠামোতে নিয়ে আসতে চাচ্ছেন। এক্ষেত্রে মনে হয় উনি এই ভুলটা করবেন না, উনি পদত্যাগ করবেন না, আমার বিশ্বাস। এই যে 5 তারিখের পর থেকে আমরা দেখলাম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে আন্দোলন, বিশেষ করে আমরা শাহবাগে আন্দোলন করতে দেখেছি, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আন্দোলন করতে দেখেছি, এবং দেশের বিভিন্ন স্থানে সড়ক পথ অবরোধ করে আন্দোলনকারীরা আন্দোলন করেছে। কিন্তু সব কিছুর পরেও আন্দোলনকারীরা এই যে জনদুর্ভোগের যে বিষয়, যানজটের যে বিষয়, এই বিষয়গুলো কি তারা আসলে এড়াতে পারেন কিনা, কি মনে হয়? আসলে এটা আসলে আমাদের একটা জাতীয় সমস্যার মতোই একটা, যে আপনার আন্দোলন করে রাজপথ ব্লক করে দেওয়া। আসলে 7 কলেজ থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে আবার সর্বশেষ আপনার মেয়র ইশরাককে নিয়ে যে আন্দোলনগুলো হলো বা হচ্ছে, এটা আসলে আমার রাজপথ ইচ্ছে করলে এড়াতে পারি। আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও কিন্তু আন্দোলন হয় না তা না, কিন্তু তাদের আন্দোলনের ধরনটা হচ্ছে কি, একটা প্লাগেট হাতে নিয়ে আপনার ফুটপাতের পাশে দাঁড়ায় পড়লো। এতে সরকার কিন্তু অনেক কিছু বোঝা যায়। এই যে আপনার শাহবাগে বসে পড়ে গান বাজনা করে বা হইচই করে রাস্তা ব্লক করে আন্দোলন করতে হবে, এটা না। এবং আরেকটি বিষয় হচ্ছে, কেউ যখন এই আন্দোলনে বিরক্তি প্রকাশ করছে তাকে দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে। এটাই বলতে চাচ্ছি যে আপনার আন্দোলনের ধরনটা চেঞ্জ করতে হবে আমাদেরকে। আমরা সব দিক দিয়ে এগিয়ে যেতে যাচ্ছি, কিন্তু এই দেখেন আগে কিন্তু, এখন কিন্তু আমাদের সম্প্রতি একটা জিনিস চালু হয়েছে, কয়েক বছর হচ্ছে, সেটা হচ্ছে কি মানববন্ধন। এই হিউম্যান চেইন কিন্তু আগে ছিল না। আগে ছিল এই বিক্ষোভ ধরনের আন্দোলন, এই হিউম্যান চেইন। আপনি হিউম্যান চেইন করতে পারেন, আর মানববন্ধন করে, বড় একটা মানববন্ধন করলে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে গেলেন, রিক্সা আটকায় দিয়ে, সিএনজি আটকায় দিয়ে, অ্যাম্বুলেন্স আটকায় দিয়ে যে আন্দোলন করতে হবে, আর কোনো মানে নাই। আপনি এক প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে গেলেন, মানববন্ধন করলেন। তাই আমি মনে করি যে, বিশেষ করে আমি যেটা আশা করেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে ছাত্ররা এই আন্দোলন করেছে, তারা তো আসলে দেশপ্রেমিক ছাত্র, এবং তাদের কাছ থেকে আমরা যেটা আশা করেছিলাম যে তাদের সব কিছুই হবে গঠনমূলক, অন্তত তারা তাদের আন্দোলন, তাদের আলোচনা, তাদের সমালোচনা সবকিছু গঠনমূলক হবে এবং একটা স্টাইল হবে। আপনি দেখেন যে ওই আন্দোলনের সময় যে তারা যে আন্দোলনের কর্মসূচিগুলো ঘোষণা করেছিল, সেরকম তো আলাদা ইউনিক একটা নাম ছিল কর্মসূচিগুলোর, ব্লকেড, এটা ওটা ইউনিক একটা নাম ছিল। তখন আমরা ভেবেছিলাম এদের হাত ধরেই বাংলাদেশে একটা বড় একটা পরিবর্তন আসবে, কিন্তু দেখলাম মাত্র কয়েক মাসে তারা খেয়ে হারিয়ে ফেলেছে। আমি বলবো তারা কিন্তু এই ধরনের, এখন কিন্তু আসলে যেহেতু আমাদের সরকার পতনের আন্দোলনে যাচ্ছে না, বা কোনো একটা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে বা এটা চাচ্ছে, এই জন্য কিন্তু আবার ওই আপনার যমুনায় লং মার্চ করা বা শাহবাগে সারাদিন ধরে থাকা, আমার মনে হয় এটা কোনো যুক্তি না। যেহেতু তারা একজন, তারা তাদের প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু শিক্ষিত নেতাকর্মী। অন্যান্য দলে যেরকম অশিক্ষিত অনেক নেতাকর্মী আছে, তারা বোঝে না, তারা যা ইচ্ছা তাই করতে পারে। কারণ বাংলাদেশের বড় বড় দলগুলোতে দেখা যাচ্ছে 10% লোক শিক্ষিত, 90% অশিক্ষিত লোক। আর এই দলগুলোতে কিন্তু যে গঠন হয়েছে একদম ছাত্রদেরকে নিয়ে, অর্থাৎ শিক্ষিত জনগোষ্ঠীকে নিয়েই এই দলটা গঠন হয়েছে। এই জন্য মানুষের প্রত্যাশা কিন্তু এই দলটার কাছে বেশি, মানে এই আচরণটা কিন্তু এই দলের কাছে সবচেয়ে প্রত্যাশা। এই জন্য আমার তাদের কাছে প্রত্যাশা থাকবে, তাদের আন্দোলনটা হবে গঠনমূলক আন্দোলন, প্লেগার্ড, হিউম্যান চেইন, এই ধরনের আন্দোলন, কোনো রাজপথ কোনো অবরোধ করে নয়। এবং তাদের দেখে এবং তারা যারা রাজপথ দখল করে যারা আন্দোলন করবে, তারা এই আন্দোলনে তারা বাধা দেবে।
তারা একটু উদাহরণ সৃষ্টি করবে যে আপনারা আন্দোলন করুন, রাজপথে নয়, আপনি ফুটপাথ দাঁড়িয়ে থাকেন, হিউম্যান চেইন করেন, আপনারা প্লে গার্ডে দাঁড়িয়ে থাকেন। কারণ আপনি সারাদিন ধরে অবরোধ করলেও যে ফল আসবে, ওই আপনি একটা স্মারকলিপি দিলে একই ফল আসবে। তাহলে আমি কেন সারাদিন সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি করব? আমি বিশ্বাস করি যে এই ধরনের আসলে ভোগান্তি সৃষ্টি করা আন্দোলন আসলে করা সমীচীন নয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নিউজের আপডেটগুলো পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।